জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তাই নিয়ে আয়োজন এখন চারদিক। সাথে আছি মাহফুজ আরিফিন। সিলেটে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাদা পাথর এলাকা থেকে লুটপাট হওয়া প্রায় 40,000 ঘনফুট পাথর জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর ও গোয়াইনহাট উপজেলার জাফলংয়ে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে এসব পাথর জব্দ করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে 95টি পাথরবাহী ট্রাক জব্দ করা হয়। এর মধ্যে 78টিতে লুট হওয়া পাথর পাওয়া গেছে। এদিকে পাথর লুটের ঘটনায় কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর আলমকে আটক করেছে পুলিশ। লুট করা পাথর যেন কোনোভাবেই সরিয়ে নিতে না পারে সেটি নিশ্চিতের সর্বোচ্চ সতর্ক অবস্থানে প্রশাসন। তবে পাথর পরিবহনে জড়িতদের অভিযোগ, ভারত থেকে আমদানি করা পাথর আটকে রাখা হচ্ছে। প্রশাসনের যে একটা উদ্যোগ নিচ্ছে এখন, যার কারণে এটাই ভালো লাগে যে সম্পদগুলো যেন আবার এরকম আর দ্বিতীয়বার নেক্সট টাইম না হয়। সাদা পাথর হইয়া এলটি পাথর যায় গিয়া, এলটি পাথর হইয়া সাদা পাথরের গাড়িগুলো যায় গিয়ে, কিন্তু আমরা এলটি পাথর লইয়া একটা বইতে আছি। 17টা গাড়ি ওকে পেয়েছি, এলসি অনুমোদন বা যথাযথ অনুমোদন আছে, ইজারার বালু আছে যেটা, সেগুলোর ক্ষেত্রে আমরা ওদেরকে ওকে করা হয়েছে। বাকিদের ক্ষেত্রে কোনো কাগজপত্র পাচ্ছি না, তাদের ক্ষেত্রে আপনার ডাম্পিং আমাদের যেটা আইনানুগ প্রসেস সেটাই আমরা করব। সিলেটের ভোলাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত 78 ট্রাক লুট হওয়া সাদা পাথর উদ্ধার করা হয়েছে। অভিযানের বিস্তারিত জানাতে এয়ারপোর্ট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, উদ্ধার করা সাদা পাথর প্রতিস্থাপনের কাজ কতদূর এগোলো? অভিযান কতক্ষণ চলবে জানাবেন। মাহফুজ, সবার আগে আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই। দেখেন, আমার হাতে কিন্তু এক মুঠো পাথর রয়েছে, যেটুক কিন্তু শাহরফিন টিলা থেকে আনা হয়েছে এবং পুরোপুরি অবৈধ, সেটিকে বলছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরকম আমার ঠিক পিছনে যে ট্রাকটি রয়েছে, সেই ট্রাকের যে চালক রয়েছেন তিনিও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন এবং এই ট্রাকটি রেখে কিন্তু ইতোমধ্যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এই ধরনের পাথর যেগুলো আসলে আনার কথা নয়, অর্থাৎ যে অবৈধভাবে যেগুলো উত্তোলন করা হয়েছে সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং এটিকে কিন্তু সাদা স্বর্ণের সাথে অনেকেই উদাহরণ দিয়ে থাকেন। এটিকে সিলেটের সাদা স্বর্ণ বলা হয়ে থাকে। মাহফুজ, আরেকটি বিষয় আপনি আমাকে কাছে জানতে চেয়েছিলেন যে আসলে এখানকার যে পরিমাণ, প্রায় 40,000 ঘনফুট কিন্তু পাথর এই মুহূর্তে জব্দ করা হয়েছে এবং শুধুমাত্র আমরা যে স্থানে রয়েছি সেটিই নয়, এর পাশাপাশি আরও কয়েকটি স্থানে কিন্তু এই মুহূর্তে অভিযান পরিচালিত হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি, গোয়াইনঘাটের জাফলং সাদা পাথর পর্যটন কেন্দ্রের যে স্পট রয়েছে সেখানে এবং এই যে বিমানবন্দর সংলগ্ন সিলেট ক্লাব এলাকা, সেই সিলেট ভোলাগঞ্জ সড়কের সিলেট ক্লাব এলাকায় কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে। এখানে কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি আমরা পুলিশ এবং আরও বিভিন্ন ধরনের প্রশাসনিক যে বাহিনী তাদেরকে আমরা দেখেছিলাম এবং তারা কিন্তু একই সাথে যৌথভাবে কিন্তু এই অভিযানগুলো পরিচালনা করছেন। এবং আজকে আরেকটি তথ্য আপনাকে আমি জানিয়ে রাখতে চাই, আজকে দুপুরে সিলেটের জেলা প্রশাসক শের মাহমুদ মুরাদ কিন্তু সেই সাদা পাথর স্পটে এবং ক্রাশার মেশিন যেগুলো অবৈধভাবে পাথর লুট করে এনেছে তাদেরকে জব্দ করার উদ্দেশ্যে এবং সেই অভিযানে যোগ দেওয়ার কথা রয়েছে জেলা প্রশাসক শের মাহমুদ মুরাদের। এবং এর পাশাপাশি কিন্তু আরও কয়েকটি টিম এখানে কাজ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, গতকাল সন্ধ্যা থেকে কিন্তু যে মিটিংটি সিলেটের সার্কিট হাউসে পরিচালিত হয়েছে, সেই দীর্ঘ 2 ঘন্টা ব্যাপী যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে কিন্তু 5টি সিদ্ধান্ত এসেছিল। সেই 5টি সিদ্ধান্তের মধ্যে একটি অন্যতম সিদ্ধান্ত ছিল 24 ঘন্টা সাদা পাথর এবং জাফলংয়ের ইসি এলাকায় কিন্তু যৌথ বাহিনীর যে টহল সেটি বেগবান হবে এবং 24 ঘন্টা সেই টহল পরিচালিত হবে। তো এর প্রেক্ষিতে কিন্তু এখন দেখা যাচ্ছে যে টহল পরিচালনা করা হচ্ছে, তল্লাশি চৌকি বসানো হয়েছে এবং এতে কিন্তু জনসাধারণ কিছুটা স্বস্তি পেয়েছে, যদিও আমরা যেটি বারবার বলছিলাম, স্থানীয়রা বলছেন অনেকটাই দেরি হয়ে গেল। তো এই ছিল মাহফুজ আমার কাছে সিলেটের সাদা পাথরের পাথর লুটের অভিযান থেকে সবশেষ। সিলেটের সাদা পাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে চলছে অভিযান, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। এদিকে সিলেটে সাদা পাথর লুটের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিটের শুনানি রোববার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মীর কে এম নুরুন্নবী এই রিটটি দায়ের করেছেন। ঘটনা তদন্ত করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব এছাড়াও পরিবেশ সচিব,
আইজিপি, ডিসি সিলেট, ইউএনও কোম্পানিগঞ্জ সহ 10 জনকে এতে বিবাদী করা হয়েছে। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা সোনা খ্যাত দেশের শীর্ষ পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জে সাদা পাথর অবাধে লুটপাট চলছে এমন সংবাদ ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও এই পাথর লুটের ঘটনা তোলপাড় শুরু হয়। পরে এই নিয়ে দৌড়ঝাঁপ শুরু করে স্থানীয় প্রশাসন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ। এ নিয়ে আরও জানাতে যমুনা সেতুর গোলচত্বর থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান। রিফাত, অবরোধের কারণে যানজট পরিস্থিতির কি অবস্থা জানাবেন? মহাসড়কটি অবরোধ মুক্ত করতে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছেন কিনা সেটিও জানাবেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের অংশ হিসাবে আজ উত্তরবঙ্গ ব্লকের কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বেলা 12টা থেকে উত্তরবঙ্গের যে যমুনা সেতুর সংযোগ মহাসড়ক রয়েছে, এই সংযোগ মহাসড়কের গোলচত্বর এলাকায় তারা কিন্তু অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয় এবং মহাসড়ক অবরোধ করে দেয়। এতে করে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে, উত্তরবঙ্গের 16 জেলা সহ প্রায় 22টি জেলার সাথে কিন্তু ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বেলা 12টা থেকে এই অবরোধ কর্মসূচি চলাকালে আমরা দেখেছি যে গোল চত্বর থেকে সিরাজগঞ্জের যে সয়দাবাদ পর্যন্ত এপাশে যমুনা সেতুর উপরেও কিন্তু দীর্ঘ একটি যানজটের সৃষ্টি হয়েছে। প্রচুর সংখ্যক গাড়ি কিন্তু ইতিমধ্যেই আটকা পড়েছে। আপনি জানেন যে তীব্র তাপদাহ চলছে, অনেক গরমের মধ্যে কিন্তু যারা যাত্রীরা উত্তরবঙ্গে এবং ঢাকার দিকে যাচ্ছেন তাদেরকে কিন্তু অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা আসলে যেটি বলছেন যে আন্দোলনের নামে এই যে যাত্রী ভোগান্তি, এতে করে আসলে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের আসলে ভোগান্তি হচ্ছে। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা 16-17 দিন যাবত তারা আন্দোলন করছেন, এখন পর্যন্ত তারা কোনো আশ্বাস পাননি, যে কারণে কিন্তু তারা এই কঠোর কর্মসূচি তারা হাতে নিয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যে গোলচত্বরের বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি সহ বেশ কিছু মানুষকে, প্রশাসনের কর্মকর্তাকে আমরা কিন্তু দেখেছি। তবে তাদের কিন্তু আসলে কোনো তৎপরতা দেখিনি আন্দোলনরত শিক্ষার্থীদের আসলে আন্দোলন প্রত্যাহার করার জন্য কোনো তৎপরতাও কিন্তু তাদের আমরা চোখে পড়েনি। তবে আসলে এই যে আন্দোলন চলছে, আন্দোলন যত দীর্ঘ হচ্ছে, সময় যত যাচ্ছে, ততই কিন্তু এই মহাসড়কে যাতায়াতকারী যারা যাত্রীরা রয়েছে তাদের কিন্তু ভোগান্তি পড়ছে। বিশেষ করে প্রতিদিন এই মহাসড়ক দিয়ে প্রায় 15 থেকে 20,000 যানবাহন চলাচল করে, যে কারণে আসলে সময় যত যাবে ততই কিন্তু আসলে দুর্ভোগ বাড়বে যাত্রীদের। তো উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধের এই ছিল আমাদের কাছে সবশেষ। সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন রিফাত রহমান। আগামী বছর ভালো হজ ব্যবস্থাপনার জন্য ক্যাটারিং সার্ভিস বাদ দিতে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনের হজ ও ওমরাহ মেলার উদ্বোধন করে একথা বলেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এ সময় ধর্ম উপদেষ্টা জানান, শারীরিকভাবে দুর্বল, অক্ষম ব্যক্তিদের এবার হজে যেতে নিরুৎসাহিত করা হবে। এ ব্যাপারে সরকার কঠোর হবে। নাম সর্বস্ব প্রতারক এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে 2026 সালের হজের বিমান ভাড়া নির্ধারণের জন্য সরকার কাজ শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি। বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি। বিমানের সাথে যখনই কথা বলবো, আমার হাবের প্রতিনিধি রাখবো, আপনাদের প্রতিনিধি রাখবো এবং ওপেন ডিসকাশন করব। আমার মন্ত্রণালয়ে হজ ওমরা নিয়ে আমার কোনো কর্মকর্তা যদি 1 টাকা ঘুষ খায়, আমরা তাকে ফাঁসিতে ঝুলাবো। সিভিল সার্জনের মাধ্যমে, হাবের সাথে পরামর্শক্রমে, ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না। না হলে আমাদের বিব্রত হতে হয়। ওই মানুষটা হজ করতে পারবেন না, তার নাকের ভিতরে অক্সিজেন লাগাই, এদিকে স্যালাইন ওয়াটার পুশ করি, আরাফাতে আমাদের ঘুরাতে হয়। আপনাদের সহযোগিতা পেলে, আন্তরিকতা পেলে আমরা 26 সালের হজ 25 সালের চাইতে আরো বেটার করতে, বেস্ট করতে পারবো। বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা ও পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। 5 জেলায় পানিবন্দী 60,000-এর বেশি পরিবার, 12 জেলা প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে।
ফরিদপুরে 4টি উপজেলার 10,000 পরিবার নদী ভাঙনের শিকার হয়েছেন। এছাড়া কুষ্টিয়ায় প্লাবিত হয়েছে 2 ইউনিয়ন, 13টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন জায়গায় ছুটছেন দুর্গতরা। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে পানি বাড়ায় 5টি ইউনিয়নের 15,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পাঠদান বন্ধ রয়েছে 40টি প্রাথমিক বিদ্যালয়ে। ডুবে গেছে 2000 হেক্টর ফসলি জমি। লাগাতার বৃষ্টি এবং উজানের ঢলে লালমনিরহাটে পানিবন্দী 20টি গ্রামে অন্তত 10,000 পরিবার। তিস্তা নদীর লালমনিরহাট অংশে ডালিয়া পয়েন্টেও পানির প্রবাহ বিপদসীমার উপরে রয়েছে। বন্যা উঠিছে, এখন পানিতে আমরা যাওয়া আসা করতে পারছি না, আমাদের কাজকাম বন্ধ, আমরা খাওয়া দাওয়ার অসুবিধা, আমরা যে ওখানে থাকতে পারছি না, পোকামাকড়ের ভয়। বন্যাতে আমাদের বিশেষ করে গরু বাছুর মোষ এইসবগুলা রাখা খুব বর্তমানে খুব কষ্টকর, যেহেতু বন্যা অতিরিক্ত হয়ে গেছে। চট্টগ্রামের চান্দগাঁও ফরিদারপাড়া এলাকায় 2 সন্ত্রাসী গ্রুপের আধিপত্যের জেরে 3 জন গুলিবিদ্ধ হয়েছে। বুধবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন আলামিন মোহাম্মদ, জাকির হোসেন ও সাগর। এদের মধ্যে সাগরের অবস্থা আশঙ্কাজনক। রাতে গোলাগুলির পর খবর পেয়ে র্যাব ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। আহতদের দাবি, বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা চালায়। তবে পুলিশ বলছে স্থানীয় 2 গ্রুপের দ্বন্দ্বে গোলাগুলির ঘটনা ঘটেছে। এদিকে গোলাগুলির ঘটনার পর এক গ্রুপের আস্তানায় অভিযান চালিয়ে বেশ কিছু গুলি ও মাদক উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রামে গ্যাস সংকট ও মজুরি বৈষম্য দূরীকরণ সহ 5 দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে রাষ্ট্রায়ত্ত সার কারখানা CUFL এর শ্রমিক কর্মচারীরা। সকালে আনোয়ারায় কারখানা গেটের সামনে মানববন্ধনে ও সমাবেশে অংশ নেয় কয়েকশো শ্রমিক কর্মচারী। এ সময় শ্রমিক নেতারা বলেন, 3 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে কারখানা। এতে বেকার হয়ে পড়েছেন অন্তত 800 শ্রমিক। ডলার খরচ করে সার আমদানি করা হলেও গ্যাস সংকটে কারখানা বন্ধ রাখা হচ্ছে। এছাড়া কারখানাটি কর্পোরেশনের অধীনে হলেও শ্রমিকদের 2টি মজুরি স্কেলে বেতন দেয়া হয়। এতে বৈষম্যের শিকার হচ্ছেন মজুরি কমিশনভুক্ত কয়েকশো শ্রমিক কর্মচারী। দীর্ঘদিন ধরে তারা প্রাপ্য বকেয়া প্রণোদনা ও বিশেষ প্রণোদনা পাচ্ছে না। দ্রুত কারখানাটি চালু করে কর্মচারীদের পদোন্নতি, উচ্চতর গ্রেড সহ ডিপিপি বাস্তবায়নের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। আমরা একসাথে কাজ করি, একে হাতুড়ি দিয়ে আমরা কারখানার সচল রাখি, আমরা উৎপাদন অব্যাহত রাখি। আমার ক্ষেত্রে কেন ভাই বৈষম্য? যাদের শ্রমে, যাদের শক্তিতে এই কারখানা চলে, তারা যে মজুরি কমিশনের আওতায় আছেন, তাদের জন্য কোনো মজুরি কমিশন গঠন করা হয়নি। এক দফা, এক দাবি, এক কর্পোরেশন, এক কমিশন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অনিয়ম করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। বৃহস্পতিবার বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, টাকার বিনিময়ে বিভিন্ন জেলা কমিটি দেয়া হয়েছে, যেখানে আওয়ামী লীগের সদস্যের পাশাপাশি অমুক্তিযোদ্ধাদেরও সদস্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এসব অভিযোগের বিষয়ে এরই মধ্যে মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাসচিবকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান ইশতিয়াক আজিজ উলফাত। এ সময় অভিযোগের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য পদ থেকে পদত্যাগ করে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বিগত দিনে অতি গোপনে মুক্তিযোদ্ধা কয়েকজন সদস্য মিলে শোনা যায় টাকার বিনিময় তাদের ইচ্ছা মাফিক জেলা কমিটি সৃষ্টি করা হচ্ছে। এখনো কার্যকলাপ বন্ধ না করলে আমি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য পদ হতে পদত্যাগ করব এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অনিয়ম এবং অবৈধ কার্যকলাপ এর বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হব।
পাকিস্তানের করাচিতে আকাশে ফাঁকা গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে ৮ বছরের এক শিশুসহ ৩ জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৭৫ জন। পাকিস্তানের বিভিন্ন শহরে আতশবাজি ও ফাঁকা গুলি ছোড়েন। ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করেন বাসিন্দারা। এই সময় করাচির আজিজাবাদ এলাকায় ৮ বছরের একটি মেয়ে শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যায়। স্থানীয় পুলিশ জানিয়েছে দেশটির বেশ কয়েকটি অঞ্চল থেকে মানুষের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত আটক করা হয়েছে ৩৩ জনকে। তাদের কাছ থেকে বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। ফাঁকা গুলি ছোড়ার ঘটনাকে বেপরোয়া ও বিপজ্জনক আখ্যা দিয়ে নিরাপদ উপায়ে উদযাপনের আহ্বান জানায় শহর কর্তৃপক্ষ। গেল বছর একইভাবে স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে পাকিস্তানে আহত হয়েছিলেন অন্তত ৯৫ জন। ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। জিম্বাবুয়েতে টানা দুটি সিরিজ শেষে গত মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। আজিজুল হাকিম তামিমের দল দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতে এসেছে। লম্বা সফর শেষ না হতেই এবার ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে এই সিরিজ। সফরের বাকি ম্যাচগুলো হবে ৭, ১০, ১২ এবং ১৪ সেপ্টেম্বর। এর আগে ৩ সেপ্টেম্বর আয়ারল্যান্ড যুবাদের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ইংল্যান্ড সিরিজ খেলতে ৩১ আগস্ট দেশ ছাড়বে তামিমের দল। এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলবে অনুশীলন ক্যাম্প। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।